দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব ১। মা, আমার চশমা, আমার চশমা কোথায় মা? শুভ্র হাহাকার করে উঠল। শুভ্রর মা গাঢ় মমতা নিয়ে ছেলের দিকে তাকালেন। কী অদ্ভুত ভঙ্গিতেই না শুভ্র হাঁটছে। 2 হাত বাড়িয়ে অন্ধের মতো হেলতে দুলতে এগোচ্ছে। তার সামনে চেয়ার, এক্ষুনি চেয়ারের সঙ্গে ধাক্কা খাবে। মা, আমার চশমা কোথায়? বলতে বলতে সে সত্যি চেয়ারের ধাক্কা খেল। শুভ্রর মা উঠে এসে ছেলেকে ধরে ফেললেন। শুধু ধরলেন না, চেয়ারে বসিয়ে দিলেন। তার মনটাও খারাপ হয়ে গেল। এত খারাপ শুভ্রর চোখ? চেয়ারের মতো বড় জিনিসও তার চোখে পড়ে না? কথা বলছো না কেন মা? চশমা কোথায়? রাতে শোবার সময় কোথায় ছিল? বালিশের পাশে রেখেছিলাম, মাথার ডান দিকে, সবসময় যেখানে রাখি। তাহলে ওখানেই আছে। নেই তো, আমি 5 মিনিট ধরে খুঁজেছি। চশমা ছাড়া তুমি কিছুই দেখো না? শুভ্র হাসি মুখে বলল, এক ধরনের প্যাটার্ন দেখি মা, লাইট অ্যান্ড ডার্কনেস। কোথাও বেশি আলো, কোথাও কম, কোথাও অন্ধকার, এই রকম। খুব ইন্টারেস্টিং। এর মধ্যে ইন্টারেস্টিং কী আছে? আছে, না দেখলে বুঝবে না। চশমা ছাড়া সব কিছুই এলোমেলো, এক ধরনের ক্যাওস, ডিসঅর্ডার। চশমা পরা মাত্রই অর্ডার। তোমরা এইটা কখনো বুঝবে না। ভাগ্যিস বুঝছি না। তোমার মতো আরও একজন থাকলে পাগল হয়ে যেতে হতো। সারাক্ষণ চশমা চশমা চশমা, দিনে 10 বার চশমা হারাচ্ছ। সারাক্ষণ চোখে দিয়ে রাখলেই পারো, খুলে ফেলো কেন? বেশিক্ষণ অর্ডার ভালো লাগে না, চশমা খুলে ডিসঅর্ডারে চলে যাই। মা, এখন তুমি কি দয়া করে চশমাটা আনবে? তিনি চশমা আনতে গেলেন। বালিশের কাছে পাওয়া গেল না। পাওয়া গেল সাইড টেবিলে। টেবিল ল্যাম্প জ্বলছে। কাল রাতে শুভ্র লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে। বিছানার উপর 2টা বই। একটার নাম ব্রিফ হিস্টোরি অফ টাইম, মনে হচ্ছে ফিজিক্সের কোনো বই। অন্যটা রগরগে কোনো বই হবে। সম্পূর্ণ নগ্ন এক তরুণীর ছবি প্রচ্ছদে ছাপা। শুভ্র কি এই জাতীয় বই পড়তে শুরু করেছে? এইসব বই কি তার এখন ভালো লাগছে? সে কি বড় হয়ে যাচ্ছে? ওই তো মনে হয় সেদিন রাত দুপুরে তার দরজায় ঠক ঠক করে কাঁপা গলায় বলল, মা, আমি কি তোমার সঙ্গে ঘুমোতে পারি? আমার খাটের নিচে কে যেন শব্দ করছে। কে শব্দ করছে? বুঝতে পারছি না, ভূত হতে পারে। ভূতের মতো মনে হলো। ভয় পেয়েছ? হুম, খুব বেশি না, অল্প ভয় পেয়েছি। তিনি দরজা খুলে দেখলেন তার 9 বছর বয়সী শুভ্র ভয়ে ঠকঠক করে কাঁপছে। তিনি হাত ধরার পরও সেই কাঁপুনি থামল না। চলো দেখে আসি কী আছে খাটের নিচে। আমার দেখতে ইচ্ছা করছে না মা। ইচ্ছা না করলেও দেখতে হবে। ভূতপ্রেত বলে কিছু যে নেই এটা জানতে হবে না। এসো। খাটের নিচে উঁকি দিতেই একটা বিড়াল বের হয়ে এলো। তিনি বললেন, শুভ্র বাবা, তুমি কি বিড়ালটা দেখতে পেয়েছো? হ্যাঁ। বুঝতে পেরেছো যে এটা ভূত না? হ্যাঁ। এখনও কি আমার সঙ্গে ঘুমোতে চাও? শুভ্র চুপ করে রইল। মার সঙ্গে ঘুমানোই তার ইচ্ছা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। মার সঙ্গে ঘুমানোর অজুহাত এখন আর নেই। চুপ করে আছো কেন বাবা? বলো, এখনও আমার সঙ্গে ঘুমোতে চাও? তুমি যা বলবে তাই। আমার মতে তোমার নিজের বিছানাতেই ঘুমানো উচিত। 2টি কারণে উচিত। প্রথম কারণ, এতে ভয়টা পুরোপুরি কেটে যাবে। দ্বিতীয় কারণ, মাসে একবার তুমি আমার সঙ্গে ঘুমোতে পারো। এ মাসের কোটা তুমি শেষ করে ফেলেছ। এখন যদি ঘুমাও, সামনের মাসে ঘুমোতে পারবে না। শুভ্র কোনো কথা না বলে ছোট ছোট পা ফেলে খাটের দিকে রওনা হলো। যেন ছোট্ট একটা পুতুল হেলতে দুলতে যাচ্ছে। মাথা ভর্তি রেশমি চুল, ধপধপে সাদা মোমের শরীর, লালচে ঠোঁট। দেব শিশু, মর্তের ধুলোকাদার পৃথিবীতে যেন ভুলক্রমে চলে এসেছে। তার মাথা নিচু করে চলে যাওয়ার দৃশ্য দেখে তিনি অসম্ভব বিষণ্ণ হয়ে পড়লেন। ইচ্ছা করল ছেলেকে আবার ডাকেন। তা সম্ভব না। একবার যা বলা হয়েছে তা ফিরিয়ে নেওয়া ঠিক না। তার একটি মাত্র সন্তান, তাকে তিনি ঠিক মতো মানুষ করবেন, অতিরিক্ত আদরে নষ্ট করবেন না। সেই শুভ্র এখন এত বড় হয়েছে। কত হলো তার বয়স? 22। কি আশ্চর্য! সময় এত দ্রুত যায়। 22 বছর তো অনেক দিন। তার ছেলে জীবনের 3/1 ভাগ সময় এর মধ্যেই শেষ করে ফেলেছে। এখন সে আগ্রহ বোধ করতে শুরু করেছে তরুণীদের প্রতি। তার বিছানায় নগ্ন তরুণীর ছবি আঁকা বই। খুবই স্বাভাবিক। বয়সের দাবি, একে অস্বীকার বা অগ্রাহ্য করার কোনো পথ নেই। আচ্ছা, শুভ্রর এখন একটা বিয়ে দিলে কেমন হয়? তার মতোই সুন্দর কোনো একটা বালিকা। খুব অল্প বয়স, 15 কিংবা 16।
ছটফটে ধরনের একজন বালিকা, যে কথায় কথায় রাগ করবে, কথায় কথায় হাসবে, স্বামীর কোনো কথায় অভিমান করে ছাদে চলে যাবে, মুখ ঢেকে কাঁদবে, বৃষ্টি রাতে দুজনে ভিজবে, রাতের পর রাত পার করে দেবে গল্প করে। তিনি দূর থেকে দেখবেন। মুগ্ধ তরুণ তরুণীর ভালোবাসাবাসির মতো অপূর্ব দৃশ্য আর কিছু আছে? তার নিজের জীবনে এমন কিছুই ঘটেনি। তার স্বামী ইয়াজউদ্দিন অনেকটাই রোবটের মতো, যিনি রাত 10টা 20 মিনিটে দাঁত মাজতে যান, 10টা 25-এ আধ গ্লাস পানি খেয়ে একটা সিগারেট ধরান, গুনে গুনে 10বার সিগারেট টেনে 10টা 30 মিনিটে বলেন, রেহানা ঘুমিয়ে পড়ি, তুমি কি শোবে না দেরি হবে? এই রোবট মানব কোনোদিন বৃষ্টিতে ভেজেন না। বৃষ্টির পানি গায়ে লাগলেই তার টনসিল ফুলে যায়। জ্যোৎস্না রাতে কখনো ছাদে যান না। ছাদে উথাল পাথাল বাতাস, সেই উথাল পাথাল বাতাসে গায়ে লাগলেই তার মাথা ধরে। মানুষটাকে একটা এক্সপ্রেস ট্রেন বলা যেতে পারে। শেষ গন্তব্যের স্টেশনে সে যাত্রা শুরু করেছে। মাঝপথে কত না সুন্দর সুন্দর স্টেশন। ট্রেন সেখানে থামছে না, ঝড়ের গতিতে পার হয়ে যাচ্ছে। গন্তব্যের দিকে যতই যাচ্ছে ততই তার গতিবেগ বাড়ছে। আজকাল রেহানার প্রায়ই ইচ্ছা করে কোনো একটা গ্রামের স্টেশন সিগন্যাল ডাউন করে রেড লাইট জ্বালিয়ে ট্রেনটাকে থামিয়ে দিক। গন্তব্যে যে পৌঁছতেই হবে এমন তো কোনো কথা নেই। শুভ্র বাবা, এই নাও তোমার চশমা। থ্যাঙ্কস মা। কাল রাতেও তুমি বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছ। শুভ্র মিটিমিটি হাসল। কাল রাত কটা পর্যন্ত জেগেছ? ঘড়ি দেখিনি মা, রাত 2টা কিংবা 3টা হবে। এমন কি পড়ছিলে যে রাত শেষ করে দিতে হবে? খুব ইন্টারেস্টিং বই, শেষ না করে ঘুমোতে ইচ্ছা করছিল না। ফিজিক্সের কোনো বই? লাভ স্টোরি। এসো, নাস্তা খেতে এসো। নাস্তার টেবিলটা 3জনের জন্য বিশাল। ছোট আরেকটা টেবিল আছে, ইয়াজউদ্দিন সাহেবের সেই টেবিলটা পছন্দ নয়। দিনের মধ্যে একবারই তিনি শুধু সবার সঙ্গে বসেন, সেটা সকালে নাস্তার সময়। বিশাল টেবিলের এক প্রান্তে তার নির্দিষ্ট বসার চেয়ার আছে। মা এবং ছেলে বসে মুখোমুখি। ইয়াজউদ্দিন সাহেব নাস্তা খেতে খেতে গল্প করেন। অল্প খানিকক্ষণ সময়ের জন্য মনে হয় মানুষটা বোধহয় রোবট নয়। ইয়াজউদ্দিন সাহেবের প্রিয় খাবার এক বাটি মটরশুঁটি সিদ্ধ করে তার সামনে দেওয়া হয়েছে। খোসা ছাড়িয়ে তিনি মটরশুঁটি খাচ্ছেন। তার ঠিক সামনে টিপটে 1 পট চা, মোট 3 কাপ চা আছে। নাস্তা টেবিলে তিনি 2.5 কাপের মতো খাবেন। তিনি চায়ের চুমুক দিতে দিতে বললেন, শুভ্র, তোমার কি খবর? শুভ্র হাসল, কিছু বলল না। তিনি রেহানার দিকে তাকিয়ে বললেন, রেহানা, শুভ্রকে আজ প্রিন্সের মতো লাগছে না? রেহানা বলল, লাগছে। তবে? আবার তবে কি? তোমার কি কোনো সন্দেহ আছে? না। তাহলে তবে বললে কেন? তুমি তো আমাকে কথা শেষ করতে দাওনি। কথা শেষ করতে দিলে তবে কেন বলেছি তা এক্সপ্লেন করতাম। সরি, কথা শেষ করো। তবে বলেছি কারণ শুভ্র সবচেয়ে সুন্দর জিনিস তার চোখ। চশমার জন্যে তার চোখ কখনো দেখা যায় না। ইটস আ পিটি। শুভ্র বলল, মা চুপ করো তো, এই টপিকটা আমার কখনো ভালো লাগে না। ইয়াজউদ্দিন বললেন, মানুষের জন্মানোর সবচেয়ে বড় সমস্যা কি জানো শুভ্র? যে টপিকটি সে পছন্দ করে না তাকেই সেই টপিকটি সবচেয়ে বেশি শুনতে হয়। আমার কথাই ধরো, পলিটিক্সে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমাকে সারাক্ষণ সেই পলিটিক্সের কথাই শুনতে হয়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শিল্পমন্ত্রী কিংবা পাটমন্ত্রী এই জাতীয় কোনো দপ্তর আমাকে নিতে হতে পারে। রেহানা, কি বলছি শুনছ? শুনছি। এই বিষয়ে তোমার কোনো মতামত আছে? না। তুমি কি চাও যে আমি পলিটিক্সে ইনভলভড হই? তোমার কাছে আমি কিছুই চাই না। এরকম উঁচু গলায় কথা বলছো কেন? আমি চাই চায়ের টেবিলে সবসময় লাইভলি ডিসকাশন হবে। তোমার চাওয়া মতো পৃথিবী চলবে এটাই বা ভাবছো কেন? আমার চাওয়ারও তো কিছু থাকতে পারে। একটু আগে বলেছ আমার কাছে তোমার কিছুই চাওয়ার নেই। তুমি কি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছো না? রেহানা কিছু বললেন না। ইয়াজউদ্দিন 2য় কাপ চা ঢালতে ঢালতে বললেন, রেহানা, আমার সঙ্গে তর্ক করতে এসো না। তর্কে হারবে, মন খারাপ করবে। তর্কে হেরে যাওয়া খুবই অপমানজনক ব্যাপার। রেহানা টেবিল ছেড়ে উঠে গেলেন। ইয়াজউদ্দিন শুভ্রের দিকে তাকিয়ে বললেন, তোমার মাকে তোমার কাছে কেমন লাগে শুভ্র? ভালো। আরও গুছিয়ে বলো। সাধারণ একটা অ্যাডজেক্টিভ দিয়ে তো কিছুই বোঝানো যায় না। 100 নম্বর যদি থাকে তাহলে তুমি তোমার মাকে কত দেবে? 92 থেকে 93 দেব। আমাকে কত দেবে? বললে তোমার হয়তো মন খারাপ হবে। এত সহজে আমার মন খারাপ হয় না। তোমাকে আমি দেব 45। তোমার ধারণা, তোমার জাজমেন্ট ঠিক আছে? হ্যাঁ। শুভ্র, এত কম নাম্বার আমি কিন্তু ডিজার্ভ করি না। তুমি মন খারাপ করেছো বাবা। একটু আগে বলেছো তুমি মন খারাপ করো না।
মন খারাপ করি না এমন কথা বলিনি, বলেছি এত সহজে মন খারাপ করি না। তুমি যে কথা বলছো তা সহজ না। এখন তুমি বুঝতে পারছো না। যেদিন বাবা হবে এবং যেদিন তোমার মুখের ওপর তোমার ছেলে তোমাকে 45 নাম্বার দেবে, সেদিন বুঝবে। বাবা, আমি তোমাকে হার্ট করেছি, আই এম সরি।